বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতন বিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাস নিয়ে আজকে শুরু করছি। আমি নাসিয়া শারমিন। আজকে শিক্ষার্থীরা আমরা শিখব শক্তির প্রবাহ, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল সম্পর্কে। আমাদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন, তাই না? আমাদের প্রতিটা কাজ আমরা যে করি সেখানে কি হয়? শক্তি খরচ হয়। আর এই শক্তি আমরা কোথা থেকে পাই? আমরা এই শক্তি পাই খাদ্য থেকে। মানে খাদ্য খেলে আমাদের কি হয়? আমরা কাজ করার শক্তি পাই, বা আমাদের যে বৃদ্ধির জন্য যে পুষ্টির প্রয়োজন, শক্তির প্রয়োজন, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? খাদ্য থেকে। এই খাদ্য আমরা কোথা থেকে পাই? মানে আমরা কিভাবে খাদ্য গ্রহণ করছি? আমরা কী ধরনের খাদ্য? আমরা কখনো কখনো উদ্ভিদ বা প্রাণী থেকে আমাদের এই খাদ্য গ্রহণ করি এবং এই শক্তিটা আমরা পাই। কারণ আমরা নিজেরা কি খাদ্য তৈরি করতে পারি না। অন্যান্য প্রাণীরাও কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যদিও আমরা অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ থেকে আমাদের খাদ্যটা গ্রহণ করে থাকি। তাহলে আমরা খাদ্যটা পাই কার কাছ থেকে? উদ্ভিদ থেকে। কারণ আমরা জানি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক আমরা খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। আর এই উদ্ভিদ কোথা থেকে খাদ্য তৈরি করে? উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে তার নিজের খাদ্য নিজে তৈরি করে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক একটি প্রক্রিয়া, এখানে কিন্তু শক্তি কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। মানে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই প্রবাহটাই হচ্ছে শক্তির প্রবাহ। মানে আমরা যে খাদ্যটা গ্রহণ করি, মূলত খাদ্য থেকে আমরা কি পাই? শক্তি পাই। আর এই শক্তিটা আমরা পাই কার কাছ থেকে? উদ্ভিদ থেকে। তাহলে একটু দেখো যে উদ্ভিদ খাদ্য শক্তিটা কোথা থেকে পায়? সূর্যের আলো থেকে। তাহলে আমি একটু লিখি, সূর্যের আলো, এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে কি করে? উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। তাহলে সূর্যের আলো থেকে সে কি গ্রহণ করে? সৌর শক্তি। সূর্যের আলোতে যে শক্তিটা আছে সেই শক্তিটা হচ্ছে সৌরশক্তি। আর এই সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করছে কে? গ্রহণ করছে? উদ্ভিদ গ্রহণ করছে। তাহলে সূর্যের আলো থেকে শক্তি কার কাছে চলে গেল? উদ্ভিদের কাছে চলে গেল। এই উদ্ভিদের কি করছে? এই শক্তিটা সে গ্রহণ করে তার নিজের খাদ্য নিজে তৈরি করছে এবং তার বৃদ্ধি ঘটাচ্ছে, এবং কিছু খাদ্য সে তার দেহে কি রাখছে? সঞ্চিত রাখছে। আর এই খাদ্য উদ্ভিদকে আবার কে গ্রহণ করছে? খাদ্য হিসেবে গ্রহণ করছি আমরা প্রাণী। আমরা প্রাণীরা উদ্ভিদকে যখন গ্রহণ করছি, উদ্ভিদের এই সঞ্চিত শক্তিকেই কিন্তু আমরা কি করছি? আমাদের শক্তি হিসেবে গ্রহণ করছি। তাহলে একটু দেখো যে সূর্যের আলোর শক্তিটা প্রথমে কার কাছে গেল? উদ্ভিদের কাছে গেল। উদ্ভিদ থেকে আবার সেই শক্তিটা কার কাছে গেল? প্রাণীর কাছে চলে গেল। এভাবে কি প্রবাহিত হচ্ছে? শক্তিটা একটি ধারাবাহিকভাবে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহটাই হচ্ছে শক্তির প্রবাহ। তাহলে শক্তির প্রবাহটা আমরা বুঝেছি যে সূর্যের আলো শক্তিকে কাজে লাগাচ্ছে উদ্ভিদ থেকে আবার প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে। এই যে একটি প্রক্রিয়া, ধারাবাহিকভাবে শক্তির প্রবাহিত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে খাদ্য শৃঙ্খল। তাহলে এখানে দুই ধরনের জীব রয়েছে, একটি হচ্ছে উৎপাদক আর একটি হচ্ছে খাদক। মানে খাদ্য এবং খাদক এবং পরস্পরের মধ্যে একটি সম্পর্ক বিরাজমান বাস্তু সংস্থানে। মানে সূর্যের আলো থেকে এই যে উদ্ভিদ গ্রহণ করছে, উদ্ভিদ কি তৈরি করছে? তার খাদ্য তৈরি করছে। উদ্ভিদ এখানে কি? উৎপাদক। আর আমরা প্রাণীরা হচ্ছে কি করছি? শুধু তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছি, আমরা খাচ্ছি, আমরা হচ্ছি খাদক। তাহলে খাদ্যের সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি। তো খাদ্য শৃঙ্খল কিন্তু
এটাই যে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হচ্ছে খাদ্য শৃঙ্খল। আমি আবার বলছি, খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে, বাস্তুসংস্থানকে আমরা জানি যে একটি এলাকার যত উদ্ভিদ প্রাণী এবং যত জীব জড় রয়েছে তাদের পারস্পরিক যে সম্পর্কটা সেটি হচ্ছে বাস্তুসংস্থান। তো একটি এলাকায় অনেক ধরনের উদ্ভিদ প্রাণী থাকে, অনেক ধরনের জীব থাকে, তাদের মধ্যে পরস্পরের যে সম্পর্ক সেটি হচ্ছে বাস্তুসংস্থান। আর এই বাস্তুসংস্থানে উদ্ভিদ যেমন আছে প্রাণীও আছে, এই উদ্ভিদ থেকে প্রাণীতে কি হচ্ছে শক্তিটা প্রবাহিত হচ্ছে, আর এই ধারাবাহিক প্রক্রিয়াটি হচ্ছে শক্তি প্রবাহের, এটি হচ্ছে খাদ্য শৃঙ্খলা। আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। যেমন উদ্ভিদ কি করছে, সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করছে। আবার পোকামাকড় কি করছে, উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। একটা বাস্তুসংস্থানে একটি এলাকায় অনেক ধরনের উদ্ভিদ থাকে, অনেক ধরনের প্রাণী থাকে, এক প্রাণী আরেক প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন সূর্যের আলোকে উদ্ভিদ গ্রহণ করছে, আমরা প্রাণীরা সেটাকে কি করছি, খাদ্য হিসেবে গ্রহণ করছি। শুধু যে প্রাণী বলতে একটা প্রাণী তা নয়, খাদ্য শৃঙ্খলটা ধীরে ধীরে কিন্তু বড় হতে পারে। যেমন উদ্ভিদ থেকে প্রাণী, সরাসরি প্রাণী বলতে আমরা মানুষ বোঝাচ্ছি, সে মানুষকেও আমরা গ্রহণ করি। উদ্ভিদ কি করে, আমরা মানুষরাও উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করি। আবার এখানে যদি আমরা লিখি যে উদ্ভিদ বা যে কোনো গাছ, উদ্ভিদকে ঘাসকে, ধরো উদ্ভিদ না লিখে আমি যদি এখানে ঘাস লিখি, যেমন গরু ঘাস খায়, ঘাস একটি কি উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সূর্যের আলোকে কাজে লাগিয়ে। তার মানে সূর্যের আলো থেকে সে সূর্যের আলোকে কি করছে, কাজে লাগিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করে বেঁচে আছে। এই ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে গরু ছাগল। তাহলে গরু ছাগল হচ্ছে এক ধরনের খাদক, সে কি করছে, ঘাস খেয়ে বেঁচে আছে। আবার এই গরু ছাগলকে খাদ্য হিসেবে কারা গ্রহণ করে, আমরা মানুষরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো যে ঘাস এক ধরনের উদ্ভিদ, সে সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করছে, তার মানে শক্তি তার মধ্যে, সূর্যের আলোর শক্তিটা ঘাসের মধ্যে চলে গেল। এরপরে ঘাসকে যখন গরু ছাগল গ্রহণ করেছে তখন শক্তিটা আবার এই ঘাসের যে শক্তিটা ছিল সেই শক্তিটা গরু ছাগলের মধ্যে চলে গিয়েছে। আবার মানুষ যখন এই গরু ছাগলকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তার সেই শক্তিটা মানুষের মধ্যে চলে গিয়েছে। এভাবে শক্তি কী করছে, সূর্যের আলো থেকে শক্তি ঘাসের গেল, ঘাস থেকে গরু ছাগল থেকে মানুষ, এভাবে শক্তি কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে। শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হচ্ছে খাদ্য শৃঙ্খল। আমরা আরও একটু দেখি, এটা তো একটা ছোট একটি শৃঙ্খল, আমরা একটু বড় শৃঙ্খলে, খাদ্য শৃঙ্খল যে খুব ছোট হবে তা নয়, এটা বড়ও হতে পারে। যেমন সূর্যের আলোকে ঘাস গ্রহণ করছে, সূর্যের আলোটা লিখলাম না, বা সূর্যের আলো থেকে বা সৌরশক্তি থেকে কি করছে, ঘাস খাদ্য হিসেবে মানে তার শক্তিকে গ্রহণ করে তার খাদ্য তৈরি করছে, সে উৎপাদক। এই ঘাসকে বনের খাদ্য শৃঙ্খলের কথা চিন্তা করো, বনে যে সকল প্রাণী থাকে ঘাসকে কে গ্রহণ করে, ঘাসফড়িং তোমরা দেখেছো, নিশ্চয়ই দেখেছো। এই ঘাসফড়িং কি করে, ঘাসের উপরে যখন ঘাসের পাতাগুলোকে তারা কি করে, খাদ্য হিসেবে গ্রহণ করে। তার মানে এই ঘাস থেকে শক্তিটা কার মধ্যে চলে গেল, ঘাসফড়িংয়ের মধ্যে চলে গেল। এই ঘাসফড়িংকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে কে, ব্যাঙ। ঘাসফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ব্যাঙ। এই ব্যাঙকে আবার খাদ্য হিসেবে কে গ্রহণ করে, এই ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করছে আবার সাপ। সাপও কিন্তু অন্যের খাদ্য হয়ে যায় অনেক সময়, এই সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ঈগল।
এটাও একটি খাদ্য শৃঙ্খল। এটি হচ্ছে একটি বনের খাদ্য শৃঙ্খল বা একটু বন এলাকা, যেখানে অনেক গাছপালা পশু পাখি থাকে, সে সকল এলাকার একটি খাদ্য শৃঙ্খল। তাহলে দেখো এই খাদ্য শৃঙ্খলটা কিন্তু একটু বেশ বড়। তার খাদ্য শৃঙ্খল ছোটও হতে পারে, বড়ও হতে পারে, খাদকের উপর নির্ভর করে খাদ্য শৃঙ্খল কত বড় হবে। তাহলে খাদ্য শৃঙ্খলটাকে আমরা বুঝতে পেরেছি যে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক একটি প্রক্রিয়া, এটি হচ্ছে খাদ্য শৃঙ্খল। কেন এটার নাম শৃঙ্খল? কারণ এটা দেখতে কিন্তু একটু চেইনের মতো, মানে একসাথে চেইন কীরকম থাকে, একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে, সেরকম একটির সাথে আরেকটি সংযুক্ত হয়ে 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 কী হচ্ছে, একটা চেইনের মতো তৈরি করেছে। এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। এবারে আসো খাদ্য জাল সম্পর্কে। খাদ্য জাল কি? একটি বাস্তুসংস্থানে কিন্তু একটি খাদ্য শৃঙ্খল থাকবে তা নয়, কারণ আমাদের একটি এলাকায় কিন্তু অনেক ধরনের প্রাণী থাকে, অনেক ধরনের উদ্ভিদ থাকে। সব উদ্ভিদের উপর কিন্তু সব প্রাণী নির্ভরশীল না, আবার একটি উদ্ভিদ এক ধরনের উদ্ভিদের উপরেও বা সব প্রাণী নির্ভরশীল না। বিভিন্ন ধরনের উদ্ভিদের উপর বিভিন্ন প্রাণী নির্ভরশীল, আবার প্রাণীর উপর প্রাণী নির্ভরশীল। তো একটি বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে, যেমন এটি একটি খাদ্য শৃঙ্খল। আবার আমরা যদি আরেকটু চিন্তা করি, যেমন ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কে বলতো? ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে ইঁদুর, বন্য ইঁদুর কিছু আছে যারা কি করছে, ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এই ইঁদুরকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে কে? সাপ। দেখো, সাপকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে ঈগল। এটি আরেকটি খাদ্য শৃঙ্খল। আমরা চাইলে আরও খাদ্য শৃঙ্খল বানাতে পারি, যেমন গাছ বা বিভিন্ন ধরনের ঘাস বা গাছের উপর, গাছ তার উপর নির্ভর করছে কে? হরিণ। হরিণকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করছে কে? বাঘ। আবার গাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে কাঠবিড়ালি। কাঠবিড়ালি খাদ্য হিসেবে গ্রহণ করছে, কাঠবিড়ালিকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করছে কে? ঈগল। এরকম আরও চাইলে আমরা কি করতে পারি? খাদ্য শৃঙ্খল বানাতে পারি। যেমন আমরা যদি আবার লিখি, যেমন গাছকে অনেক সময় ছোট ছোট কিছু গাছকে কি করে, খরগোশ জাতীয় কিছু, খরগোশ গাছের লতা পাতা খেয়ে থাকে, গাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। সেই খরগোশকে আবার কিছু প্রাণী রয়েছে যারা গ্রহণ করে, খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন খরগোশকে আবার কি করে, সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে। এরকম আমরা চাইলে কিন্তু আরও বানাতে পারি। খরগোশকে খাদ্য হিসেবে গ্রহণ করছে সাপ, সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে? ঈগল। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো, দেখো আমি এখানে কতগুলো খাদ্য শৃঙ্খল তৈরি করেছি। 1 2 3 4 5, 5টি খাদ্য শৃঙ্খল তৈরি করেছে। এখন এগুলোকে যদি আমি একত্রিত করি বা একটু মিক্স করি, তাহলে কি অবস্থা হবে? বারবার আমি এক জিনিস না লিখে যদি একবার লিখি, তাহলে বিষয়টা কেমন হয়? যেমন বারবার 3 বার গাছ না লিখে বা এভাবে যদি আমি না লিখি, তাহলে একবার গাছ বা একবার উদ্ভিদ লিখে দেই, কারণ এরা প্রত্যেকেই কিন্তু সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে উদ্ভিদ আমি লিখছি, দেখো এভাবে আমি দেই, এভাবে দেই, তাহলে দেখো এরা প্রত্যেকেই সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার এখান থেকে এই যে ঈগল বারবার না লিখে আমি যদি ঈগলটাকে মুছে দেই, দেখো এখানে ঈগল ছিল, এখানে ঈগল ছিল, তাই না? এই ঈগলটাকে যদি আমি মুছে এই জায়গায় দিয়ে দেই, চলে গেল। আবার কাঠবিড়ালির দেখো, আবার
এখানে যদি আমি এই ঈগলটাকে মুছে এখানে দিয়ে দেই, তাহলে আবার এটাকে মুছে যদি আমি এখানে দেই, দেখো তাহলে কীরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তারপরে এখানে যদি সাপটাকে যদি আমি উপরে এখানে না লিখে যদি এই জায়গায় দিয়ে দেই, বা এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে ধরো এখানে আমি যদি লিখি যে এই জায়গা থেকে খরগোশ, তারপরে এই দেখো, দেখতে এটা কীরকম একটি জালের মতো মনে হচ্ছে, যে অনেকটা পেঁচানো, বা এখান থেকে এটা এখান থেকে এটা এভাবে ঘুরে গিয়ে একটি দেখে কি মনে হচ্ছে একটি জাল তৈরি হয়েছে, মানে এলোমেলো একটি জালের মতো অবস্থা তৈরি হয়েছে। এই যে জালের মতো যে অবস্থাগুলো তৈরি হচ্ছে এটি হচ্ছে খাদ্য জাল। তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল, এখানে কিন্তু একের বেশি খাদ্য শৃঙ্খল রয়েছে, তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কি তৈরি করে? খাদ্য জাল তৈরি করে। তাহলে খাদ্য জাল আমরা বুঝে গিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, যে খাদ্য শৃঙ্খল হবে একটি চেইন, মানে শক্তি প্রবাহের একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর কতগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কি তৈরি করে? খাদ্য জাল তৈরি করে। তো এখান থেকে আমরা কিন্তু খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল কাকে বলে সেটাও জানলাম, কিভাবে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করতে হয়, নিজেরা একটি খাদ্য শৃঙ্খল তৈরি করতে পারবো, এবং সেখান থেকে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালও আমরা তৈরি করে নিতে পারবো, এদের মধ্যে পরস্পরের পার্থক্য করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমরা এখন আজকের বাড়ির কাজে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের জন্য বাড়ির কাজ থাকবে আজকের পাঠ সম্পর্কিত তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর তোমরা বাড়ির কাজে খাতায় লিখে ফেলবে, সুন্দর করে তৈরি করে খাতায় লিখে রাখবে। তো বাড়ির কাজ হচ্ছে আজকে তোমাদের অনুশীলনী, দেখো 2 নংয়ের অনুশীলনী, অনুশীলনী 2 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। 2 নংয়ের 1, মানে 2-এর সংক্ষিপ্ত প্রশ্নের হচ্ছে 1 নং থাকবে, আর 1 নং আর 3-এর 1 ও 2 নং, এই 3টি প্রশ্ন কিন্তু আজকের পাঠ সম্পর্কিত প্রশ্ন। এই 3টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তো আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।